going to be Urdu and no other language. পাঞ্জাব আরেকটা হলো বাংলা। 15,000 কিলোমিটারের গ্যাপ এই 144 ওরা ঘোষণা করেছিল। সালামের বুকে গুলি লাগে, এই স্তম্ভটা দেখবেন অন্যান্য স্তম্ভ থেকে একটু আলাদা। কিন্তু কেন অন্যান্য স্তম্ভ থেকে এই স্তম্ভ আলাদা? যদি বাঙালি হন পুরো ভিডিওটা দেখতে থাকুন, বলবো সেই কাহিনী। নমস্কার, আমি রাজা ব্যানার্জি আপনাদের স্বাগত জানাই ভাষা দিবসের দিনে বাঙালির একমাত্র আপন চ্যানেল বেঙ্গল স্পার্কে। আজ বেঙ্গল স্পার্কের প্রথম ভিডিও। বেঙ্গল স্পার্ক মানে বাংলার স্ফুলিঙ্গ। এই বাংলা স্ফুলিঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। গল্প বলবো আজ ভাষা শহীদদের নিয়ে। 1947 ভারত আর পাকিস্তানের মধ্যে পার্টিশন হয়। এই পার্টিশন নিয়ে একটা বিরাট ভিডিও বানানো যায়। আপনারা যদি এই পাকিস্তানের আর ভারতের মধ্যে ভাগাভাগির গল্প শুনতে চান তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। কেন পার্টিশন হয়েছিল, কিভাবে পার্টিশন হয়েছিল, সেগুলো অনেক বিস্তারিত তথ্য সমেত আপনাদের কাছে আমি নিশ্চয়ই কোনো দিন ভিডিও বানাবো। শুধু এটুকু বলি, এই ভাগাভাগিটা কিভাবে হলো। ভারত এবং পাকিস্তান শুধু ধর্মের ভিত্তিতেই ভাগ হয়নি, এই ভাগাভাগিটা ধর্মের সাথে সাথে কালচার এবং ভাষার ভিত্তিতেও হয়েছিল। কিন্তু মুশকিল হয়ে গিয়েছিল দুটো রাজ্যের, একটা পাঞ্জাব আরেকটা হলো বাংলা। কারণ বাংলাকে দুটো টুকরো করা হলো আর পাঞ্জাবকেও দুটো টুকরো করা হলো। অথচ পাঞ্জাবের ভাষা পাঞ্জাবি আর বাংলার ভাষা বাংলা। তো সেক্ষেত্রে সমস্যায় পড়া যায় যখন দেশ ভাগাভাগি হয়। পশ্চিম পাঞ্জাব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় আর পূর্ব পাঞ্জাব হয় ভারতের। ঠিক তার উল্টোটা এক্ষেত্রে হয়, আমাদের পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং পশ্চিম বাংলা, যেটায় আমরা এখন বসবাস করি, সেটা ভারতের অন্তর্ভুক্ত হয়। এই পার্টিশনটা যখন হয় তখন বাংলার পশ্চিমবঙ্গের মানুষরা কিন্তু চায়নি পার্টিশন করতে, তাই তারা ভারতের সঙ্গে সংযুক্ত হন এবং বাংলাদেশের মানুষরা চেয়েছিলেন যে পার্টিশন হোক এবং তারা এই পার্টিশনে পাকিস্তানের সঙ্গে যেতে চেয়েছিলেন। আর সেই কারণেই এই যেটা পূর্ববঙ্গ সেটা পাকিস্তানের আন্ডারে চলে যায়। কিন্তু মজার বিষয় কি জানেন, ভারতের মানচিত্র যদি ভালো করে আপনারা দেখেন তাহলে দেখবেন যে একদিকে পাকিস্তান আর উল্টো দিকে বাংলাদেশ, অর্থাৎ পূর্ব পাকিস্তান, আর মাঝখানে 15,000 কিলোমিটারের গ্যাপ। এই 15,000 কিলোমিটারের গ্যাপ যেটা হয়েছে সেটা তাও যদি ভারতের ভূখণ্ড ব্যবহার করা হয়, আর যদি ভারতের ভূখণ্ড ব্যবহার না করে তাহলে কিন্তু দূরত্বটা অনেক বেশি। তো এইভাবেই ভাগাভাগি হয়েছিল, কিন্তু ভাগাভাগি হলেও কালচার ভাগাভাগি হয়নি। তাই পূর্ব পাকিস্তানের লোকেরা সবসময় বাংলা ভাষাকে প্রাধান্য দিত এবং পশ্চিম পাকিস্তানের লোকেরা উর্দু ভাষাকে প্রাধান্য দিত। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. পাকিস্তানে তখন মিলিটারি এবং রাজনৈতিক নেতাদের সমস্ত বসবাস ছিল, আর পূর্ব পাকিস্তানে সাধারণ মানুষদের বসবাস ছিল। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে ভাষাগত পার্থক্য থাকলেও তার সঙ্গে ছিল কিন্তু এই কালচারের একটা বিরাট পার্থক্য। 1947 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলন বিভিন্নভাবে হতে থাকে। আপনারা যে মোহাম্মদ আলী জিন্নার ভিডিও দেখলেন, এই 1948-এই উনি বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে এসে ঘোষণা করেন যে বাংলা ভাষা বলা যাবে না, এবার থেকে সমস্ত মানুষকে উর্দু ভাষাতেই কথা বলতে হবে এবং পাকিস্তানের প্রধান ভাষা হবে উর্দু। ঘোষণা করার পরেই অনেক আন্দোলন হয় এই ভাষা নিয়ে, এবং এই ভাষা নিয়ে তমদ্দুন মজলিস সাহেবও একটি বই লিখেছিলেন। মাঝে মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছোটখাটো মিছিল বের করতো এবং প্রতিবাদে সামিল হতো যে বাংলা ভাষাকেই প্রাধান্য দেওয়ার জন্য, যেহেতু পাকিস্তানের অধিকাংশ 62%-এর বেশি
লোক বাংলা ভাষায় কথা বলতো, কারণ জনসংখ্যাও বেশি ছিল। আর সেই জনসংখ্যার অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ ভাষাকে পাকিস্তানি সরকার তখন স্বীকৃতি দিতে চাননি। পাকিস্তানের সরকার মনে করতেন যারা বাংলা ভাষায় কথা বলে সেটা হয়তো হিন্দুদের ভাষা বা হিন্দু ছোঁয়া ভাষা। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কিভাবে সাধারণ জনগণের ভাষা নিয়ে ছোট্ট আন্দোলন একটা গোটা জাতির সৃষ্টি করেছে? কিভাবে একটা ভাষার জন্য একটা গোটা দেশ তৈরি হয়েছে? পৃথিবীর ইতিহাসে কি কেউ কখনো দেখেছেন যে কোনো ভাষার জন্য কোনো মানুষের প্রাণ গেছে? কিভাবে গেল এই বাংলা ভাষার জন্য লড়াই করতে গিয়ে ছাত্রদের প্রাণ? আজ সেই গল্পই বলবো। আসুন শুরু করি আজকের ভাষা দিবসের শহীদদের নিয়ে গল্প। সালটা 1952। 20 ফেব্রুয়ারি রাত্রিবেলায় পাকিস্তানের পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাখে, কারণ তারা আগেই 21শে ফেব্রুয়ারি আন্দোলন হবে এটা জেনে সেই দিন তারা কারফিউ ঘোষণা করেছিল, অর্থাৎ 144 ওরা ঘোষণা করেছিল। 21শে ফেব্রুয়ারি সকালবেলায় কেউ ভাবেনি যে এত বড় ট্র্যাজেডি ঘটে যাবে ঢাকায়। কেউ ভাবেনি যে এই 21শে ফেব্রুয়ারির জন্য বিশ্বের মানচিত্রে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করবে। 20 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারা রাত ধরে পাহারা দেয় পাকিস্তানি পুলিশ। 21শে ফেব্রুয়ারির সকাল ছাত্ররা একে একে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় এবং তাদের পূর্ব নির্ধারিত যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য তারা একটা মিছিল বের করেন। এই ঢাকা ইউনিভার্সিটি থেকে মিছিল যখন বেরোয় তখনই পাকিস্তান পুলিশ বর্বরতার সঙ্গে প্রথমেই গুলি চালিয়ে দেয় এবং সালাম যে ছিল মিছিলের অগ্রভাগে তার সরাসরি বুকে এসে গুলি লাগে। যখনই সালামের বুকে গুলি লাগে রক্তের জামা ভেসে যেতে থাকে, সালাম মাটিতে পড়ে যায়। আর সালামকে তখন সামলাবার জন্য তারই সহপাঠীরা তাকে জল দেয় এবং হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। অন্যদিকে এই মিছিল কিন্তু সালাম গুলি খেয়েছে বলে ভয়ে ছত্রভঙ্গ হয়নি, তাদের বুকে আগুন ছিল। তারা বাংলার মানুষ, তারা বাংলা ভাষার মানুষ। কিন্তু পাকিস্তান পুলিশ এক ছাত্র নেতাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা চেয়েছিল যেভাবে খুশি এই ভাষার আন্দোলনকে দমিয়ে দিতে হবে, কিন্তু সেটা পারেনি। এরপর পাকিস্তান পুলিশ আবার গুলি করতে শুরু করে। পরপর 5 জন বীর শহীদকে তারা গুলি করতে থাকে। এই 5 জন যারা ছিল সালাম, বরকত, রফিক, জব্বর এবং শফিউর। একে একে এই নিরস্ত ছাত্রদেরকে হত্যা করে পাকিস্তানি সরকার। আপনারা যে স্তম্ভ দেখেন, এই বীর 5 জন শহীদের জন্যই এই 5টি স্তম্ভ তৈরি করা হয়েছিল। এই 5টি স্তম্ভ তৈরি করা হয় সালাম মানে আব্দুল সালাম, রফিক অর্থাৎ রফিক উদ্দিন আহমেদ, জব্বর অর্থাৎ আব্দুল জব্বর, বরকত অর্থাৎ আবুল বরকত এবং শফিউর মানে শফিউর রহমানদের জন্য। ছাত্রদের হত্যার পর বাংলাদেশে আগুন জ্বলতে থাকে, আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হতে থাকে। 23শে ফেব্রুয়ারি হাজার হাজার ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ সকলে রাস্তায় নামে তাদের অন্তিম যাত্রায় অর্থাৎ জানে যায় অংশগ্রহণ করে। পাকিস্তান সরকার এই দেখে চমকে ওঠে যে ছাত্রদের গুলি মারার প্রতিবাদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পথে নেমে এসেছে। আর এইভাবেই আন্দোলন চলতে থাকে। এই আন্দোলন এদের গুলির বিনিময় আরও বেশি আগুনের মতো জ্বলতে থাকে গোটা বাংলাদেশে। এই আন্দোলন থেমে যায়নি, ভাষার জন্য লড়াই তারপরেও চলতে থাকে এবং বহু মানুষ এই ভাষার জন্য শহীদ হয় বাংলাদেশেই। এরপর 7ই মে 1954 বাংলাকে পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মেনে নিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। 1956 সালে বাংলা ভাষাকে রাজ্যের ভাষার সম্মান দেয় এই পাকিস্তানি সরকার। বিশ্বের প্রায় 188টা দেশ এই 21শে ফেব্রুয়ারিকেই মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। অবশেষে সাল 1999 ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার
টাং ডে ঘোষণা করে। কানাডা, লন্ডন ছাড়াও আফ্রিকার সিয়েরা লিওনি বাংলা ভাষাকে দ্বিতীয় অফিসিয়াল ভাষার মর্যাদা দিয়েছে। ভারতে নরেন্দ্র মোদীর সরকারও 2024 সালে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান দিয়েছে। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাংলা ভাষায় মানুষ কথা বলেন। যদি 21শে ফেব্রুয়ারি না হতো তাহলে কি বাংলাদেশের জন্ম হতো? একটা ভাষার জন্য ইতিহাসে প্রথমবার মানুষ রক্ত দিল, কিন্তু কারণ এই ভাষা আন্দোলনের স্ফুলিঙ্গই জন্ম দিয়েছিল গোটা আস্ত একটা সার্বভৌম দেশকে। তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ। আর এই বাংলাদেশের জন্মর নেপথ্য কাহিনী জানতে অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। এই গল্প আপনাদের বলবো পরবর্তী অধ্যায়। আর ততক্ষণ আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন। আর দেশকে ভালোবেসে যদি কোথাও কোনো দিন কোনো অন্যায় দেখেন, গর্জে উঠবেন বাঙালির মতোই। সবশেষে বলবো, যদি এই ভিডিও ভালো লাগে, যদি এই বাংলা ভাষার শহীদদের আপনারা সম্মান করেন, তাহলে তাদের উদ্দেশ্যে একটা লাইক করে যাবেন। আর বাঙালি হিসেবে যদি আপনি গর্বিত হন, তাহলে বিবেক থেকে অন্তত একজন বাঙালিকে এই ভিডিও দেখতে সাহায্য করুন। অমর একুশে মনে রাখবেন আশা করি। লাভ অল দিল সে।